চাচ্ছি মুক্তিযুদ্ধে নাতিপতির কোটা না থাকুক, পোষ্য কোটা না থাকুক, নারী কোটা না থাকুক, কোনো ধরনের বৈষম্যমূলক কোটা না থাকুক। হ্যাঁ, যেটা অনগ্রসর জাতি যারা তাদের জন্য কোটা থাকুক, প্রতিবন্ধীদের জন্য থাকুক, নিগ্রস্তিদের জন্য থাকুক, এটা ভেবেছি আমরা। কিন্তু তিনি কি বলছে এখন, আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের নাতিপতিকে চাকরি দিব না তো কাকে দিব? রাজাকারের নাতিপতিকে? আমরা যেহেতু সাধারণ মানুষজন, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আমরা চাচ্ছি আমাদের নিয়ে কথা বলতে, আমরা চাচ্ছি 95% চাকরি আমাদের হোক। তাহলে তিনি বলছে যে রাজাকার কার? আমরা 95% মানুষ, জনসাধারণ রাজাকার? এটা তো কখনো হতে পারে না। আমরা সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এসেছি। তিনি আমাদের ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন কখনো। তিনি এখান থেকে তার কিন্তু নেতৃত্ব শুরু করেছিলেন বঙ্গবন্ধু, তার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার মানে কি আমরাও সেই জনসাধারণ? তিনি তার অধিকার নিয়ে কথা বলেছে, তিনি সেখানে মহান হয়ে গেছেন, তাহলে আমরা তো তাকেই অনুসরণ করছি। আমরা কেন এখানে রাজাকার হয়ে যাচ্ছি? তিনি এটা ঠিক করেনি। আমরা এই কষ্টে আমাদের মনোবল ভেঙে গেছিল, আমরা রাগে ক্ষোভে লজ্জায় রাস্তায় নেমে পড়ি। আমরা 10টার পর আমাদের হলের তালা ভেঙে রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আমরা সারাদিন আন্দোলন করছি, ঝড় বৃষ্টি যেটাই হচ্ছে, রোদে পুড়ে পুড়ে আন্দোলন করছি। আমাদের রাতেও বের হয়ে আসতে হচ্ছে। চাচ্ছে এটা কি তিনি? আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? আমরা যে পড়াশোনা করি, আমাদের পড়াশোনা করতে কষ্ট হয় না? ঢাকা ভার্সিটি পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে। আমাদের ভাইরা, আমাদের বোনেরা এত কষ্ট করছে, কেন করছে? আমরা যদি চাকরি না পাই। আর মুক্তিযুদ্ধের সন্তানরা, তারা তো যথেষ্ট বেনিফিটেড। তাছাড়া একজন কৃষকের সন্তান, একজন শ্রমজীবী সন্তান, তারা কিন্তু বেনিফিটেড না, তাদের পড়তে অনেক কষ্ট হয়। তাহলে আমরা যখন এত করে আসছি এই পর্যন্ত, তাদের উচিত যে তারা আমাদের যোগ্যতা আমাদেরকে চাকরি দিই। যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপতিদের অ্যাবিলিটি থাকে চাকরি করতে, তারা পাক, আমাদের তো সমস্যা নাই। তারা আমাদের সাথে কম্পিট করুক। ইভেন আমি বলছি না যে আমিও অনেক মেধাবী, যদি আমার মেধা কম থেকে আমি চাকরি না পাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু গোটা সংস্কার করতে হবে আর প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, কারণ আমরা রাজাকার নই, আমরা দেশপ্রেমী। ধন্যবাদ। আমরা রাজপথ ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত মানানো হবে আমরা রাজপথ ছাড়বো না, আমরা পরের টেবিলে ফিরে যাবো না। তাই না, যোগ্যতায় কোনো কোটাই না, মেধাই হবে, কারণ দেশ পরিচালনার জন্য মেধা দরকার। দেশকে বহির্বিশ্বের কাছে যদি আমরা তুলে ধরতে চাই, তার জন্য মেধা দরকার। এটাই আমার বক্তব্য। আমরা বৃথা যেতে দিব না, যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন মানা না হচ্ছে আমরা রাস্তায় থাকবো। আমাদের এতদিন পড়াশোনার ক্ষতি হয়েছে, আমরা কতদিন ক্ষতি করবো? আর আবার এটা বাদ দিয়ে দিবে, আমরা পরে যে চাকরি পাবো না, আমাদের পড়াশোনা করে লাভ কি? আমরা পড়াশোনা করবো না, আর নাহলে পড়াশোনা করলে আমরা চাকরি নিয়ে বাড়ি ফিরবো। তিনি প্রথমেই কোটা দিত, আমাদেরকে ভার্সিটিতে আসার সুযোগ দিত না। আমরা ভার্সিটিতে আসছি, আমাদের স্বপ্ন বড় হয়েছে। যদি আমরা ভার্সিটিতে পড়ার সুযোগ না পেতাম, ছোটতেই পড়াশোনা শেষ হয়ে যেত, আমরা এত বড় স্বপ্ন দেখতাম না। আমরা বিসিএস এ যাওয়ার স্বপ্ন দেখি, দেশের বড় বড় জায়গায় স্বপ্ন দেখি। কেন? কারণ আমাদের এখনো যোগ্যতা আছে। আমরা পড়াশোনা করে এই পর্যায়ে আসছি, এখান থেকে আমরা ফিরে যেতে চাই না। অবশ্যই আমরা একটা ভালো পর্যায়ে চাকরি চাই। এই জন্য কোটা সংস্কার করতে হবে, অবশ্যই করতে হবে। এমন অনেকেই আছে যারা কোটা নিয়ে ভর্তি হয়েছে, কিন্তু এখন তারা কোটার বিপক্ষে। তাদেরকে আমি অবশ্যই স্বাগতম জানাচ্ছি। তারা হয়তো সে সময় ছোট ছিল, আমাদের হয়তো 18 বছর বয়স ছিল যখন আমরা ভার্সিটিতে আসছি, তো সেই সময় তারা হয়তো ভুল করছে, কিন্তু এখন তারা বুঝতেছে আসলে মেধার দরকার। আর তারাও আমাদের সাথে কম্পিট করতে করতে হয়তোবা আমাদের সমপর্যায়ের হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন, যখন একটা ছেলে যার আমি হচ্ছে সি ইউনিটের, আমাদের মোটামুটি 1250 পর্যন্ত আমাদের হচ্ছে মানে আমরা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। তাহলে 1251তমতে সে কিন্তু পড়াশোনার সুযোগটা পায়নি, কিন্তু সেখানে যে 2100তম সেও পড়তেছে কোটা নিয়ে। তাহলে যে 1251তম ছিল, সে যদি কোটা ছাড়া আসতে পারতো, তাহলে তার ফিউচারটা ব্রাইট হতে পারতো। সে হয়তো বা কোনো এক চাষার ছেলে, সে হয়তো বা কোনো শ্রমিকের ছেলে, তাহলে তার অধিকারটা কিন্তু তখন ক্ষুণ্ণ করা হয়েছে। এখন চাকরিতে এসেও তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা কতবার অবহেলার শিকার হবো, কতবার।